This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাঘাযতীন কামারহাটি থেকে ট্যাংরা শহর জুড়ে তাসের ঘর। ক্রিস্টোফার রোডে ফিরল বাঘাযতীনের সেই ভয়াবহ স্মৃতি। কলকাতা পুরসভার 58 নম্বর ওয়ার্ডে নির্মীয়মান বহুতল হেলে বিপত্তি, সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এখনো বাড়ির ভেতরে নির্মাণ কাজ সম্পূর্ণ হয়নি। গতকাল কামারহাটিতে বাড়ি উঁচু করতে গিয়ে হেলে যায় বহুতল, সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। বারবার বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটছে শহর কলকাতার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নানান প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। নজরদারির অভাব কেন নেই? এদিকে যে বাড়িটি হেলে পড়েছে সেই নির্মীয়মান বাড়ির ভেতর থেকে সেখানকার ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সোমা। ক্রিস্টোফার রোডে যেই বহুতলটি হেলে পড়েছে, পাশে যে নির্মীয়মান বহুতল রয়েছে সেই বহুতলের গায়ে এখান থেকে তার দূরত্বটা একেবারেই কম। আমি যদি দেখাই, এই যে অর্থাৎ নির্মীয়মান যে বাড়িটি রয়েছে, বহুতলটা নির্মাণ করা হচ্ছে, তার সাথে এই যে নির্মীয়মান বাড়িটি অর্থাৎ যেখানে মানুষজন রয়েছে সেখানে দূরত্ব কিন্তু একেবারেই এক হাতও নয়। দেখে মনে হচ্ছে যে এক হাতও নয়। কিভাবে তৈরি করা হচ্ছে এই ধরনের বিল্ডিং? পুরসভার যে নিয়ম রয়েছে সেই নিয়ম কোনোভাবেই মানা হচ্ছে না, যে সেই ছবিটা কিন্তু একেবারে স্পষ্ট। অর্থাৎ একটি যে বহুতল, একটি বহুতল, এই সেই বহুতলে গ্রিল দেখা যাচ্ছে। এই গ্রিল থেকে পাশের বাড়ি অর্থাৎ পাশের যে বহুতলটি নির্মাণ করা হচ্ছে সেই বহুতলের দূরত্ব এক হাতও নয়। কতটা ভয়ানক ছবি! আমরা বাঘাযতীনের ঘটনা দেখেছি, কামারহাটির ঘটনা দেখেছি। একের পর এক বাড়ি হেলে গেছে, দুর্ঘটনার শিকার হয়েছেন বহু মানুষ, সর্বশান্ত হয়েছেন, অর্থাৎ যারা ফ্ল্যাট কিনেছেন তারা সর্বশান্ত হয়েছেন। কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই ধরনের বিল্ডিং তৈরি করা যায় তা নিয়ে কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে। এমনকি যেই বহুতলে মানুষজন থাকছেন অর্থাৎ যেই বহুতলটি হেলে পড়েছে তার ওপরের অংশে অর্থাৎ আমি যেখানে রয়েছি সেখানেও কিন্তু এখনো পর্যন্ত একটি ফ্ল্যাট ঘর, সেই ফ্ল্যাট ঘরটা কিন্তু তৈরি করা হচ্ছে। এখনো পর্যন্ত এই ফ্ল্যাট ঘরের কাজটি শেষ হয়নি। পাশেই দেখা যাচ্ছে নির্মীয়মান যে ফ্ল্যাট রয়েছে, আর এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই ফ্ল্যাটটি, এখানেও কিন্তু ফ্ল্যাট তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু কাজটা শেষ হয়নি। কাজ শেষ হয়নি। কত মারাত্মক অবস্থা! এই বাড়িটি অর্থাৎ এই ফ্ল্যাটটি হেলে পড়েছে পাশের নির্মীয়মান ফ্ল্যাটে। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তেমনই কিন্তু আশঙ্কা করছেন এখানকার বাসিন্দারা, এবং অবশ্যই তারা প্রশ্ন তুলছেন যে কিভাবে পুরসভার দৃষ্টি এড়িয়ে এই ধরনের বিল্ডিংগুলো গড়ে উঠছে। যদি কোনো বড়সড় দুর্ঘটনা ঘটে তার দায় কে নেবে? এ নিয়ে কিন্তু আতঙ্ক রয়েছে এখানকার বাসিন্দাদের মধ্যে। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, TV9 বাংলা, কলকাতা। প্রমোটাররা প্রমোটিং করে চলে যায়, পয়সা নিয়ে এটা গায়েব হয়ে যায়। এসব না প্রশাসন দেখছে না কিছু দেখছে। লাস্টে অসুবিধা কার? আম পাবলিকের হয়। মরো, এবার চলে যাও। এবার কি হবে? ইনকোয়ারি হবে, ভেঙে দেবে, লাস্টে টাটা পিস যারা আছে সে ভুগবে। থাকি তাহলে একমাত্র স্টেটমেন্ট দিতে, নাহলে স্টেটমেন্ট দিতে না। এটা কারা বলছে? এখানকার পার্টির লোকেরা বলছে। কোন পার্টির লোকেরা এরা? তৃণমূল। এখানে আমাদেরকে সবাই জিজ্ঞাসা করেছিল বলেই আমরা বলেছি। ওনারা এসে আমাকে থ্রেট দিচ্ছে, আমার মতো একটা বাচ্চা মেয়েকে থ্রেট দিয়ে যাচ্ছে, তোমার ফটো তুলে রাখবো, তুমি কি করবে আমি তোমায় দেখে নেব। হ্যাঁ, প্রমোটারের লোকজন। এবার যদি এরকম যদি সব বাড়ি এরকম মাঝে মাঝে শোনায় যেটা কি কষ্ট লাগবে। হ্যাঁ, সেটা বলছি, কিরকম বিপদ লাগে। এখন বিল্ডিং বাড়ি দেখলেই ভয় লাগে। এটাতে পরে আপনার সরকারি এটা ঠিক করবে যে কি করতে হয় না করা যায়, যাতে সাধারণ মানুষ যেন সুস্থভাবে থাকতে পারে সেটাই করা উচিত। আমরা সরাসরি একবার চলে যাব আমাদের প্রতিনিধি সোমার কাছে। সোমা একেবারে ঘটনাস্থল থেকে রয়েছেন। সোমা, স্থানীয় বাসিন্দারা বলছেন যে তারা রীতিমতো আতঙ্কিত, এবং সত্যি এরপর তোমার আমার ফ্ল্যাটের পাশে যদি একটা কোনো নতুন নির্মীয়মান বাড়ি আমরা দেখি বা বহুতল দেখি, তো আমাদেরও তো একইভাবে আতঙ্ক গ্রাস করবে, যেভাবে বিগত কয়েকদিনে একের পর এক বাড়ি কলকাতার বুকে হেলে পড়তে আমরা দেখছি। একেবারেই তাই।
এবং যে বিষয়টি নিয়ে ভাবার সেটা হচ্ছে যে পুরসভার দৃষ্টি এড়িয়ে বা স্থানীয় যারা কাউন্সিলর রয়েছেন তাদের দৃষ্টি এড়িয়ে কিভাবে এই ধরনের বেআইনি যে বহুতল সেই বহুতলগুলো গড়ে উঠছে। এখানে এসেছিলেন এখানকার অর্থাৎ 58 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর আছেন সন্দীপন সাহা, তিনি কিন্তু বলেন এই যে অবৈধ নির্মাণ হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি কিছু জানেন না। তবে দেখো আমরা কিন্তু জানি কোনো বহুতল নির্মাণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পুরসভার পারমিশন লাগে এবং স্থানীয় কাউন্সিলর তারও কিন্তু নজরে থাকার দরকার। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম তিনি কিন্তু বললেন যে না তিনি কিছুই জানতেন না এবং পুরসভার দিকেও কিন্তু তিনি দায়টা ছেড়ে দিলেন, কারণ বললেন পুরসভা থেকেই কিন্তু এগুলো পাস হয়, অর্থাৎ তিনি কিছুই জানেন না, পুরসভার দায়িত্ব রয়েছে তারা নিশ্চয়ই দেখবেন। অপরদিকে স্থানীয় বাসিন্দারা রয়েছেন, দেখো আমি সেই বহুতলটার ছবি আরেকবার দেখাই, এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কিত হয়ে রয়েছেন। আমি অবশ্যই প্রশ্ন করেছিলাম যে যখন পাশে দেখো যে একটি বহুতলের সাথে আরেকটি বহুতল, সেই বহুতলের মাঝে যে দূরত্ব থাকার কথা অর্থাৎ পুরসভার আইন মেনে যে দূরত্ব থাকার কথা সেই দূরত্ব কিন্তু একেবারেই নেই। বুঝতেই পারছো এক হাত দূরত্ব নেই, তার মধ্যেই দুটো বড় বহুতল নির্মাণ করা হয়েছে। তার ফলেই কিন্তু এই ধরনের ঘটনা আমরা বাঘাযতীনেও দেখেছি, কামারহাটিতেও দেখেছি। ফলে প্রশ্ন তো উঠবেই, যেখানে নিয়ম না মেনে এই রকম বহুতল নির্মাণ করা হচ্ছে সেখানে দায়িত্ব কাদের রয়েছে। অপরদিকে এখানকার কাউন্সিলর সন্দীপন সাহা তিনি এসেছিলেন এবং তিনি এটাও বললেন যে বাড়ি বানাবার ক্ষেত্রে বা বহুতল নির্মাণের ক্ষেত্রে যারা বাড়ির মালিক তাদেরও দায়িত্ব আছে, তারা কেন প্রমোটারকে দিয়ে যে কোনো প্রমোটারকে দিয়ে তারা সঙ্গে থাকো। আপনাদের সামনে এই মুহূর্তে ট্যাংরার যে ছবি আমরা তুলে ধরছি, দেখুন একটি নির্মীয়মান বাড়ি অপর একটি বহুতলের ওপর হেলে পড়েছে, যেখানে কিন্তু বাসিন্দারা রয়েছেন। সেখানকার বাসিন্দারা কি বলছেন আপনাদের একবার শোনাই। আতঙ্কের মধ্যে বাস করছি, এসব জিনিসপত্র গোটা ওখান থেকে মাঠে বেরিয়ে কখন পড়ে যাবে কোনো মানে আমাদের এই নেই, বাচ্চা কাচ্চা নিয়ে বাস করছি। এরকম সেটাই বুঝতে পারছি না কোন বাড়িটা এটা না ওটা, তারপরে সবাইকে বলা, সবাই এলো না এক হাত দূরত্ব নেই, যে ও যারা ওপরে রয়েছে না তারা বলছে আমার জানলা দিয়ে ওই জানলা ধরা যাচ্ছে। ভয় মানে বিশাল ভয়ে আছি জানেন না, ছোট ছোট বাচ্চা, আমার মেয়ে অসুস্থ। আমি প্রায় 50 বছর হয়ে গেল এখানে, কিন্তু আমাদের কোনো মানে পাড়াও ভালো, সবই ভালো, লোকও ভালো, আমাদের যে প্রমোটার করেছে সেও ভালোই করেছে। ওরেই বা কোথায় যাবোটা কোথায় সরে বলুন। এই আমাদের যে বাড়িটা করেছে একটু দেখুন কি সুন্দর করেছে উনি, কোনো খুঁত নেই, কিন্তু কি ভগবান এই একটার জন্য আমাদের সব নষ্ট হয়ে যাচ্ছে। এই ঘটনার পরপরই স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছেছিলেন। তিনি যদিও প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ করছেন, পাশাপাশি সজল ঘোষ তিনি আবার কাটমানি প্রসঙ্গ টেনে এনেছেন। ব্যাক টু ব্যাক আপনাদের দুটো বক্তব্য শোনাবো। এই বিল্ডিংটা যে হেলে পড়েছে এটা 2 দিন আগে স্থানীয় লোকেরা আমাকে খবর দেওয়ার সাথে সাথে আমি বিল্ডিং ডিপার্টমেন্টকে জানাই। বিল্ডিং ডিপার্টমেন্ট তৎপরতার সাথে এখানে এসে তারা ব্যবস্থা নেওয়া শুরু করেছে। এইবার আইনত যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা নিয়ে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই দিকেই আমাদের এখন নজর থাকবে। আজকালকার দিনে যদি একটা নির্মীয়মান বিল্ডিং হয় সেখানে কাউন্সিলরের সন্দেহ হলো যে এটা কতটা স্যাংশন আছে, আমি লোক পাঠালাম, এবার পরক্ষণেই অভিযোগ উঠবে কাউন্সিলর লোক পাঠিয়ে দাদাগিরি করছে, বিল্ডিং কনস্ট্রাকশন বন্ধ করে দিচ্ছে। তো এইরকম সিচুয়েশান আমরা অ্যাভয়েড করছি। একটা বিল্ডিং যখন তৈরি হয় আমরা তার ধারে কাছেও যাই না, যদি কোনো কমপ্লেন আসে আমরা বিল্ডিং ডিপার্টমেন্টকে জানিয়ে দিই, কারণ তারাই স্যাংশন দেয়, তারা কোন বিল্ডিং কতটা স্যাংশন দিয়েছে কি দেয়নি তারাই জানতে পারে। তো এবার তারা এসে যা ব্যবস্থা নেওয়ার নিক। স্থানীয় স্তরে যদি আমরা সেটাতে ইন্টারফেয়ার করি তখন সেটাতে বদনামের ভাগিদারি হওয়া ছাড়া অন্য কিছু আমরা পাই না। করতে গেলাম ভালো, হয়ে যায় উল্টো। নিয়ম যদি মানে নিয়ম মেনে করলে তার এই অবস্থা হতো না। দুর্ভাগ্য এই জায়গাগুলো, এই অঞ্চলগুলো না প্রমোটারের স্বর্গরাজ্যে পরিণত করে দিয়েছে। প্রমোটারের স্বর্গরাজ্য, এই নিয়ে ওদের দলের মধ্যেও প্রচুর কোনোকুনি মারামারি আছে। বাড়ির ভিত্তি যদি কাটমানি হয়, বাড়ির ভিত্তি যদি ইট বালি সিমেন্ট না হয়, সবই যদি বেআইনি হতে থাকে আর সবই যদি বন্দোবস্তে হয় তাহলে এই অবস্থাই হবে। কর্পোরেশনের অবস্থা ভারেমা ভবানী, এখন এক কাটা জায়গায় 5-5 তলা বাড়ি করে দিচ্ছে কর্পোরেশন। শুধু টাকা চাই, কাউন্সিলরদেরও টাকা চাই। আমি এখানে কে কি খেয়েছে বলতে যাব না, পরে হিসাব দেবো। এদিকে কামারহাটিতে নির্মীয়মান বাড়ি হেলে পড়ায় মালিকের বিরুদ্ধে এফআইআর। আপনাদের গতকালই দেখিয়েছিলাম কামারহাটির সেই ছবি,
বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে এফআইআর। পুরো প্রধানের ঘটনায় 3 নির্মাণ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত। অনন্ত, বাড়ির মালিক তো পলাতক ছিলেন, তার কি কোনো খোঁজ পাওয়া গেছে? দেখো, বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে কামারহাটি থানার পুলিশ এবং এই ঘটনা, গতকালের যে ঘটনা, এই ঘটনা শোনার পর আজকে আমরা পুরপ্রধানের কাছে যাই। পুরপ্রধান কিন্তু বলেই দেন যে এফআইআর করার সঙ্গে সঙ্গে এফআইআর, এবং পুলিশ গিয়ে কামারহাটি পুলিশ গিয়ে 3 জনকে অ্যারেস্ট করেন, তারাই নির্মাণ কর্মী। পৌরসভার পৌরপ্রধান প্রশ্ন করেন যে কি করে এই সাহস হলো, তার যেখানে পুরসভা নির্দেশ দিয়েছে এই বাড়িটাকে ভেঙে দেওয়ার, সেখানে তারা কি করে জগ লাগিয়ে তারা বাড়িটাকে তারা আবার সোজা করার চেষ্টা করছিল। পৌরসভা বারবার নোটিশ দিয়েছে। দেখো, আর একটা কথা বলে রাখি, পৌরসভা কিন্তু এই বাড়িটা ডিমোলিশিং এর, অর্থাৎ বাড়িটা ভেঙে দেওয়ার নোটিশ দিয়েছে। এখন সেই আইনি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। যে বাড়ি, একটা বহুতল বাড়ি ভাঙতে গেলে যে আইনি প্রক্রিয়া লাগে, সেই প্রক্রিয়া কিন্তু কামারহাটি পুরসভা পুরপ্রধান শুরু করে দিয়েছেন। এটাই আমাদের তিনি জানিয়েছেন। আমাদের পরিস্থিতির দিকে নজর রাখো। বেআইনিভাবে বাড়ি তৈরির অভিযোগে ইতিমধ্যেই এফআইআর হয়েছে পুরপ্রধানের তরফ থেকে, এবং তিনি জানাচ্ছেন যে তাদের থেকে কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি। শোনাই পুরপ্রধান কি বলছেন। আমরা খবর পেয়ে আমরা গিয়েছিলাম সেখানে। সবথেকে আশ্চর্যের বিষয় হচ্ছে সেই বাড়িটার কোনো প্ল্যান নেই, সেই বাড়িটা কোনো পৌরসভার থেকে অনুমতি নিয়ে করা হয়নি। 1, 2, সেই বাড়িটা যে হেলে গেছে তার জন্য যে যারা কোন এজেন্সি কাজ করছে পৌরসভাকে জানানো হয়নি। যদিও জানানো হলেও আমরা সেটা অনুমতি দিতাম না, যেহেতু তার কোনো প্ল্যান হয়নি। তো পুলিশ সঙ্গে ছিলেন, পুলিশরাও বেরিয়ে গেছিলেন। আমরা সেই কাজকর্ম বন্ধ করতে বলেছি। আমি ইতিমধ্যে একটা এফআইআর করেছি সেখানে, এবং বাড়ির যে মালিক তার নামে একটা এফআইআর করা হয়েছে, এবং তার পরবর্তীকালে যাতে অ্যাকশন নিতে হবে সেটা নেব। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে ডিওয়াইএফআই এর ডিএম অফিস ঘেরাও অভিযান ঘিরে একেবারে ধুমধুমার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বাম ছাত্র যুবর। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে ডিওয়াইএফআই এর ডিএম অফিস ঘেরাও অভিযান। অভিযান ঘিরে একেবারে ধুমধুমার। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিছিল বের হয়। সেই মিছিল পুলিশ যখন আটকায় তখনই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি দেবব্রতর কাছে। দেবব্রত, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? দেখো, একদম প্রথমেই যেটা আমার সহকর্মীকে দেখাতে বলবো যে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের কার্যালয়ের সামনে ইতিমধ্যে পুলিশি ব্যারিকেড আটকে রেখেছে বাম কর্মী সমর্থকদের, এবং ইতিমধ্যে যে ছবিটা দেখাতে বলবো যে মীনাক্ষী মুখার্জি সহ রাজ্য এবং জেলা নেতৃত্ব কিন্তু রাস্তাতেই বসে পড়ছেন তাদের মূলত যে দাবি, সেই দাবি আদায়ের লক্ষ্যে। এবং এই মিছিল যখন মেদিনীপুর মেডিকেল কলেজ হয়ে মেদিনীপুর শহর পরিক্রমা করে যখন জেলা শাসকের কার্যালয়ের সামনে আসে, যে ছবি আমরা দেখিয়েছিলাম, যে সেই ছবিতে দেখিয়েছিলাম যে একদম জেলা শাসকের কার্যালয়ের সামনে কিন্তু বাম কর্মী সমর্থকদের সাথে একদম ধস্তাধস্তি হয়ে যায়। এখানে জেলা নেতৃত্বরা রয়েছেন ডিওএফআই, তাদের সাথে একবার কথা বলবো। হঠাৎ আপনাদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়ে গেল কেন? পুলিশ প্রথম দিন থেকে প্ররোচনা দিচ্ছে, প্রভোগ করছে। ছাত্র যুবদের রাস্তা অবরোধ করেছিলাম, আমরা শুধু জানতে চেয়েছিলাম যে এমএসবিপির সাথে দেখা করতে। আজকের মূলত কারণটা, আজকের মূলত কারণ পুলিশ পরিকল্পিতভাবে প্ররোচনা দিচ্ছে যাতে ছাত্র যুবদের এই আন্দোলনকে স্তব্ধ করা যায়। কি নৃশংস ঘটনা মেদিনীপুরে, এমএসবিপিকে বাঁচানো হচ্ছে। কোথাও কি জাল সেলাইন, সেটা কি আড়াল করার চেষ্টা চলছে? প্রত্যেকটা জিনিসকে পুলিশ আড়াল করতে চায়। পুলিশ উর্দিটা খুলে নিলে জোড়া ফুলের চিহ্ন দেখতে পাওয়া যাবে ওদের শরীরে, ছাপ ছাপ। এখানকার আইসি সহ এসপি প্রত্যেকটা লোক ওই মমতা ব্যানার্জির নির্দেশে, মমতা ব্যানার্জির অঙ্গুলি হলনে চলে। ওরা নীতি নৈতিকতা আইন কিচ্ছু মানে না। আজকে কি আপনাদের কোনো কর্মী সমর্থক আহত হয়েছে? ঠেলাঠেলিতে নিশ্চয়ই আহত হয়েছে। আমাদের রাজ্য অর্থাৎ এখনো পর্যন্ত আহত কেউ না হলেও পুলিশের বিরুদ্ধে একটা প্ররোচনার অভিযোগ তোলা হচ্ছে ডিওয়াইএফআই এর তরফ থেকে। এবং এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন, স্যালাইন কাণ্ডের প্রতিবাদে মেদিনীপুরে ডিএম অফিসের সামনে আপনারা সেই ছবি দেখছেন। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এই মিছিল বের হয়েছিল। আমাদের কর্মীরা খুন হতে পারে, আমাদের কর্মীরা জেল খাটতে জানে,
আমাদের কর্মীরা আহত হতেও জানে, জিজ্ঞেস করুন ওদেরকে ওরা কি চায়। আমাদের সব কর্মীদের যার লাগবে কোনো ব্যাপার নেই, আমাদের মাগুলো মরছে প্রতিদিন পশ্চিমবঙ্গে, এত সহজে আমরা ছেড়ে দেব না। পুলিশ যদি চায় যে দুর্নীতি মুক্ত পশ্চিমবঙ্গ হোক তাহলে পুলিশ সহযোগিতা করবে। পুলিশের ভূমিকা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে, পুলিশের উপরে আস্থা থাকবে নাকি ঘৃণা থাকবে তার ব্যবস্থা ওরা করবে। জলপাইগুড়িতেও স্যালাইন কাণ্ডের প্রতিবাদে একই ছবি উঠে আসে। আপনাদের এই মুহূর্তে জলপাইগুড়ির ছবি আমরা দেখাচ্ছি। স্যালাইন কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল, এবং সেই মিছিল একদিকে যেমন মেদিনীপুরে জিএম অফিসের সামনে পুলিশ আটকে দেওয়ায় সেখানে ধস্তাধস্তি হয়, তেমনি জলপাইগুড়িতেও স্যালাইন কাণ্ডের প্রতিবাদে একটি মিছিল বের হয়। আপনারা একসঙ্গে দুটি ছবি দেখতে পাচ্ছেন, একদিকে জলপাইগুড়ির ছবি দেখছেন, একদিকে মেদিনীপুরের জিএম অফিসের সামনের ছবি দেখতে পাচ্ছেন। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু, 13 জন ডাক্তারের বিরুদ্ধে সিআইডি তদন্ত, রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ মেদিনীপুর মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। বিতর্কিত স্যালাইনের তদন্ত না করে ডাক্তারদের ফাঁসানোর চেষ্টা করছে সিআইডি। ডাক্তারদের জন্য রক্ষা কবচে হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র চিকিৎসক পল্লবী বন্দ্যোপাধ্যায়। সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে শুনানির সম্ভাবনা রয়েছে। মেদিনীপুর মেডিকেলে প্রসূতি মৃত্যু, 13 জন ডাক্তারের বিরুদ্ধে যে এফআইআর, সিআইডি তদন্ত, তার রক্ষা কবচে এবার হাইকোর্টের দ্বারস্থ মেদিনীপুর মেডিকেলের এক জুনিয়র চিকিৎসক। এদিকে ত্রুটিপূর্ণ স্যালাইন কাণ্ডে টিভি9 বাংলার খবরে যে স্যালাইন নিয়ে অস্বস্তি এড়াতে নয়া ব্যবস্থা, গুণমান ঠিক থাকলে স্যালাইনে চেকড অ্যান্ড ভেরিফাইড শিলমোহর, ন্যাশনাল মেডিকেলে শিলমোহর যুক্ত স্যালাইন সরবরাহ ছত্রাক আছে কিনা দেখার পরে ওয়ার্ডে সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে এসে নাম ভারিয়ে পাসপোর্ট জালিয়াতি, মধ্যমগ্রাম থেকে ধৃত বাংলাদেশিকে জেরা করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। চট্টগ্রামের চয়ন বড়ুয়া বাংলায় এসে হয়ে গিয়েছে পলাশ বিশ্বাস। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। এই চয়ন বড়ুয়া থেকে পলাশ বিশ্বাস হয়ে ওঠার গল্পটা যদি আমাদের সামনে একটু তুলে ধরো। দেখো, এই চয়ন বড়ুয়া অর্থাৎ যে পলাশ বিশ্বাস নাম পরিচয় ব্যবহার করে ভুয়ো নথি তৈরি করে ভারতীয় পাসপোর্ট তৈরি করেছিলেন, তাকে ইতিমধ্যেই কলকাতা পুলিশের গোয়েন্দারা গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পর থেকে কিন্তু তার নাম পরিচয় নিয়ে তদন্তকারীরা সন্দিহান ছিলেন, এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন যে এই পলাশ বিশ্বাস আদতে বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা, এবং তার আসল নাম চয়ন বড়ুয়া, এবং 2021 সালে ভারত বাংলাদেশের অসম সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে সে ভারতে আসে, এবং তারপর থেকে সে কলকাতা, দিল্লি, চেন্নাই এ ধরনের বিভিন্ন জায়গাতে নানা ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিল, এবং সম্প্রতি কয়েক মাস আগেই সে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করে, এবং এই যে 3 বছর সময় 2021-এর পরে 2024 এই মাঝের সময় তার সঙ্গে পাসপোর্ট জালিয়াতির পান্ডা বা সদস্যদের পরিচয় হয়, এবং টাকার বিনিময়ে তাদের মাধ্যমেই কিন্তু সে নিজের নাম বদল করে চয়ন বড়ুয়া থেকে পলাশ বিশ্বাস নাম ব্যবহার করে ভুয়ো নথি প্রথমে তৈরি করে, আর সেই নথিকে ব্যবহার করে ভারতীয় পাসপোর্ট তৈরি করে তার বিদেশ পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল, এবং সেই মতো কিন্তু সে ভিসার জন্য আবেদন করেছিল। ইতিমধ্যেই এই মধ্যমগ্রাম থেকে এই চয়ন বড়ুয়াকে তদন্তকারীরা গ্রেপ্তার করেছে। তদন্তকারীরা যেটা জানার চেষ্টা করছেন, এই 3 বছর সময়ের মধ্যে এই চয়ন বড়ুয়ার সহযোগিতা নিয়ে বাংলাদেশ থেকে আরো অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা ভারতে এসেছিলেন কিনা, বা আসার পর ওরফে পলাশ বিশ্বাসকে জেরা করে আরো যে অনেক চাঞ্চল্যকর তথ্য সামনে আসবে তা বলাই যায়। আপাতত তোমাকে ধন্যবাদ সুপ্রিয়। হামলার পর যে অটো চালক তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, বাড়ি ফিরে সেই অটো চালকের সঙ্গে দেখা করে ধন্যবাদ জানালেন সৈফ আলী খান। হামলার 5 দিন পর গতকালই হাসপাতাল থেকে ছাড়া পান সৈফ আলী খান, এবং যে ছবি আপনারা দেখছেন, যে অটো চালক সেই মুহূর্তে গভীর রাতে তাকে হাসপাতালে নিয়ে গেছিলেন, সেই অটো চালককে তিনি ধন্যবাদ জানালেন এবং সেই ছবি তিনি পোস্ট করেন। তবে ব্যান্ড্রার বাড়িতে নয়, অন্য বাড়িতে আপাতত রয়েছেন বলিউডের ছোটে নবাব। আজ সেই পরিত্রাতা ভজন সিং রানাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন
সৈফ আলী খান। 5 দিন আগেই নিজের বাড়িতে ছুরিকাহত হন সৈফ আলী খান। 5 দিন ধরে লীলাবতী হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন এবং সেদিন গভীর রাতে 2:37 যখন তাকে বারবার স্ট্র্যাপ করা হয়, তারপর অটোয় করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল লীলাবতী হাসপাতালে এবং যে অটো চালক সেদিন তাকে নিয়ে গেছিলেন বাড়ি ফিরে, সেই অটো চালকের সঙ্গে দেখা করে তাকে ধন্যবাদ জানালেন সৈফ আলী খান।